আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় জমজমাট রাজনীতি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাওলানা গাজী আতাউর রহমানকে দিয়ে শুরু করতে চাই। আমাদের আজকের বিষয়ে জমজমাট রাজনীতি। আমরা জানি যে রাজনীতির মাঠে আসলে জাতীয় রাজনীতি বা ছাত্র রাজনীতি, বিশেষ করে ডাকসুর রাজনীতি বা জাকসু রাকসু, সব জায়গায় রাজনীতির একটি আবহ চলছে। সবাই ব্যস্ত রাত দিন, আপনারাও ছুটে বেড়াচ্ছেন, বিভিন্ন কর্মসূচি আছে, বিভিন্ন দাবি দেওয়া আছে, সেইগুলো নিয়ে আপনারা আসলে ব্যস্ত। সব কিছুর মূল বিষয় হচ্ছে নির্বাচন। নির্বাচন নিয়ে মোটা দাগে একটি কথা বড়, বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে একটি বিষয় প্রশ্ন কাজ করে। আমাদেরকেও শুনতে হয়, আপনাদেরকেও নিশ্চয়ই শুনতে হয় যে নির্বাচন কি আসলে ফেব্রুয়ারিতে হবে? এই প্রশ্নটি আপনার কাছে, আপনাকে দিয়ে শুরু করতে চাই গাজী ভাই। জি, ধন্যবাদ। আজকের এই ২১শে নাইটের জনপ্রিয় অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। আমার সম্মানিত সহ আলোচক শুভেচ্ছা জানাই তাকেও, এবং চমৎকার উপস্থাপক আমাদের ভাই। আজকে যেই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, তা আমরা রাজনৈতিক দল হিসাবে তো একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ক্রেডিবল নির্বাচনের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, এবং নির্বাচন হতে হবে। এখন ফেব্রুয়ারিতে একটা টাইম ফ্রেম ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা, তিনি ঘোষণা করেছেন। এখন আমাদের প্রশ্নের জায়গা হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ক্ষমতা গ্রহণের পর ৩টা মৌলিক কাজের কথা উনি বলেছেন, এবং তিনি দায়িত্ব নিয়েছেন যে তিনি এই জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশা পূরণের জন্যে, তিনি দেশকে পুনর্গঠনের জন্যে তিনি 3টা কাজ করবেন। একটা হলো যে সংস্কার করবেন, রাষ্ট্র সংস্কার। যেই রাষ্ট্র সংস্কারের জন্যে আমাদের এখানে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমাদের অনেক ছাত্র জনতা, শ্রমিক, মেহনতি মানুষ প্রাণ দিয়েছে। আরেকটা হলো তিনি যে গণহত্যা যারা চালিয়েছে, যারা এখানে স্বৈরতন্ত্র চালিয়েছে, ফেসিবাদ কায়েম করেছে, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছে, তাদের বিচার করবেন। আর একটা সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন করবেন। তো আমরা দেখলাম যে প্রথম যে 2টা কাজ নির্বাচনের জন্য যেটা প্রয়োজন ছিল, যে রাষ্ট্র সংস্কার এবং বিচার, সেই কাজ দুটো সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নাই। বিশেষ করে রাষ্ট্র সংস্কারের জন্য কিছু সংস্কার কমিশন হয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনে আলাপ হচ্ছে, এবং মোটামুটি একটা পর্যায়ে গেছে, এবং সেই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে একটা জাতীয় সনদ হবে, একটা জুলাই চার্টার হবে, এবং সেটাকে ফলো করে আগামীতে যারাই ক্ষমতায় আসুক, রাষ্ট্র ক্ষমতায় আসুক, তারা রাষ্ট্র পরিচালনা করবে। তো রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐকমত্য কমিশন দীর্ঘ আলোচনার পর একটা জায়গায় মোটামুটি পৌঁছার চেষ্টা করছিল। ঠিক তখনই প্রধান উপদেষ্টা লন্ডনে বসে একটি দলের প্রধানের সাথে তিনি একটা নির্বাচনের যৌথ ঘোষণা দিয়ে দিলেন। ওনার পক্ষ থেকে ঘোষণা আসলো, এবং সেই দলের প্রতিনিধি এবং রাষ্ট্রের সরকারের প্রতিনিধি 2জন মিলে যৌথ ঘোষণা দিলেন যে রমজানের আগে নির্বাচন হবে। এবং সেখানে একটা কথা ছিল, যদি সংস্কার এবং বিচারের কার্যক্রমগুলো লক্ষ্য অর্জিত হয়, সংস্কার এবং বিচারটা যদি এই কাজগুলো যদি আগায়, তাহলে রমজানের আগে নির্বাচন হতে পারে। তো যাই হোক, তো তারপর আমরা দেখলাম যে হঠাৎ করেই নির্বাচনের আবহ চলে আসলো, এবং সংস্কারের কার্যক্রম, বিচারের কার্যক্রমের চেয়ে সরকারের বিভিন্ন যারা উপদেষ্টা রয়েছেন তারা নির্বাচনের বিষয়টাকেই আগে নিয়ে আসলেন, এবং জোরে সোরেই নির্বাচনের ট্রেন চালু হয়ে গেল। কিন্তু সংস্কার কি হবে, জুলাই অভ্যুত্থানের সেই প্রত্যাশা, মানুষের জনপ্রত্যাশা, এগুলোর কি হবে, এগুলোর কোনো কিছুই শুরু হলো না, এবং জুলাই সনদও আসলে সেভাবে চূড়ান্ত হয় নাই। তাহলে নির্বাচনটা কিভাবে হবে? এদিকে নির্বাচন হওয়ার জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার,
যেই পরিবেশ দরকার, সকল দলের জন্য যে সমতল মাঠ দরকার, সেটাও কিন্তু আমরা দৃশ্যমান দেখছি না। এরই মাঝে শুধু নির্বাচনের দিকেই সব কিছু আমরা দেখছি যাচ্ছে। তো আমাদের মধ্যে শঙ্কা এই জন্যই, আপনি যে প্রশ্ন করলেন, আপনার এই প্রশ্নের পেছনে নিশ্চয়ই একটা শঙ্কা আছে। তো এই শঙ্কাটা কেন? তো এই যে মানুষের মধ্যে শঙ্কা, মানুষের মধ্যে শঙ্কাটা কেন? মানুষ তো দেখছে যে নির্বাচন হওয়ার মতো পরিবেশ নাই, শঙ্কাটা তো এই জন্যই। এবং বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দল মনে করছে যে এখানে নির্বাচন হওয়ার মতো পরিবেশ তৈরি হয় নাই, এবং জুলাই অভ্যুত্থান যে কারণে ঘটেছে, সেই অভ্যুত্থানের যে চেতনা, সেটা এখনো পর্যন্ত ফুটে ওঠে নাই। তো এবং আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা নতুন রাষ্ট্র পরিচালনা করবে, নতুন রাজনীতি উপহার দিবে এবং একটি সুশাসন উপহার দিবে, দুর্নীতিমুক্ত দুঃশাসনমুক্ত একটা রাষ্ট্র গড়ে তুলবে, এমন কোনো আলামত কিন্তু রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছে না এবং জনগণ দেখতে পাচ্ছে না। শঙ্কার জায়গাটা তো কিন্তু সেখানে, এখান থেকে কিন্তু আপনার প্রশ্নের উদ্রেক হয়েছে, হবে কি হবে না। শঙ্কার জায়গা আরেকটি জায়গা গাজী ভাই আপনার কাছে বলছি, যেটি হচ্ছে আপনাদের দল থেকে এবং জামায়াত ইসলামী থেকে যেটি বলা হচ্ছে যে পদ্ধতির কথা বলা হচ্ছে, যে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নির্বাচন হতে দেওয়া হবে না বা আন্দোলনে নামা হবে বা দাবি আদায় করা হবে। এই বিষয়টি কিন্তু মানুষ একটু অনিশ্চয়তার মধ্যে আছে। আসলে কি পিআর পদ্ধতিতে তো হবে? নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আপনারা জানেন, যে সংবিধানে পিআর পদ্ধতি কোনো কিছু নেই এবং নির্বাচন কমিশন এই রাজনৈতিক তর্কে জড়াতে চায় না। সেক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশন এখনো পর্যন্ত পিআর নিয়ে কিন্তু তাদের কোনো চিন্তা ভাবনা নেই। আরেকটি কথা আমি শেষ করছি, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে গেলে আইন পরিবর্তন করতে হবে। এখন আইন পরিবর্তন করার বিষয়টি নির্ভর করবে, তারপরে হচ্ছে পিআর। এখন আইন পরিবর্তন করবেন আপনারা কিভাবে, সেটি কি? ঠিক আছে, এখানে আপনি মূল ধরছেন প্রধান নির্বাচন কমিশনারের সেই উক্তিটা। প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে সংবিধানে পিআর নেই। তো এখন তো সংবিধান অনুযায়ী দেশ চলছে না। সংবিধানে কি গণ অভ্যুত্থান ছিল? সংবিধানে কি সরকার প্রধান দেশ থেকে পালিয়ে যাবে এটা ছিল? সংবিধানে কি অন্তর্বর্তীকালীন সরকার ছিল? তিনি যে এখন দায়িত্ব পালন করছেন, সেটা কি সাংবিধানিকভাবে? কারণ সংবিধানে তো আছে নির্বাচন কমিশন 5 বছরের জন্য গঠিত হবে। যারা অতীতে ছিল এদের তো 5 বছরের জন্য তাদের থাকার কথা, তিনি তো এখানে বসার কথা না। তাহলে তিনিও তো সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করছেন না। এখন বর্তমান সরকার, রাষ্ট্র কি সাংবিধানিকভাবে চলছে? এটা একটা বাহুল্য কথা। এখানে সংবিধান হলো মানুষের জন্যে, জনগণের জন্যে। জনগণ যা চাবে সেভাবে দেশ চলবে, রাষ্ট্র চলবে। জনগণ চেয়েছে অভ্যুত্থান হয়েছে, জনগণ চেয়েছে এখানে সরকার পরিবর্তন হয়েছে, জনগণ চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। অতএব এখন জনগণ যেই পদ্ধতিতে চাবে সেটাই হবে, এটাই ওনার বলার কথা ছিল। কিন্তু তিনি বললেন সংবিধান। কোন সংবিধান? মানে সেই 72-এর সংবিধান নাকি সেই এখন বর্তমানে সংবিধান? এখন তো আসলে কোনো সংবিধানই সেভাবে কার্যকর নেই। অতএব তিনি যে কথাটা বলেছেন, আমাদের কাছে মনে হয়েছে তিনি একটা পক্ষপাতিত্বমূলক কথা বলেছেন। তার এই জায়গায় এরকম কমেন্টস করা উচিত হয় নাই। কারণ ওনার এই জায়গায় কমেন্টস করার অর্থ হলো আমরা যারা পিআরের দাবি নিয়ে মাঠে আছি এটাকে কন্ডেম করা। অতএব ওনার জায়গা থেকে, এমন একটা স্পর্শকাতর দায়িত্বপূর্ণ জায়গা থেকে এই যে কথা বলাটাকে আমরা নিন্দা জানাচ্ছি বলা এক কথায়। কারণ ওনার জায়গা এটা না, উনি নিরপেক্ষ থাকবেন। উনি আইন হলো কি হলো না সেটা উনি অপেক্ষা করুক। কারণ আইন তো এখনো পর্যন্ত, জুলাই সনদ তো এখনো কমপ্লিট হয়ে ওনার হাতে যায় নাই, তাই না? অতএব ওনার অপেক্ষা করার প্রয়োজন ছিল। এবং তার জনগণ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়, সবার প্রতি ওনার শ্রদ্ধাশীল হওয়া উচিত ছিল। আরেকটা বিষয় হলো পিআর পদ্ধতিটা না হলে নির্বাচন হবে না। বিষয়টা হলো আমরা যেটা বলেছি যে সংস্কার হতে হবে। সংস্কার না হলে তো সেই পূর্বের অবস্থায় ফিরে আসবে। আমরা তো বিগত দিনের রাজনীতি চাই না। বাংলাদেশে তো 12টা জাতীয় নির্বাচন হয়েছে, আমরা তো সেই নির্বাচন আবারও চাই না। এই জন্য আমরা বলেছি সংস্কারের মূল জায়গাটা হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার। যদি অতীতের মতো এই পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে অতীতের মতোই নির্বাচন হবে, অতীতের মতোই পার্লামেন্ট হবে, অতীতের মতোই সরকার ফেসিবাদী সরকার হবে, স্বৈরাচারী ভূমিকা পালন করবে, কর্তৃত্ববাদী ভূমিকা পালন করবে, কিছুই পরিবর্তন হবে না। অতএব সেই নির্বাচন তো আমরা চাই না। আমরা নির্বাচন অবশ্যই চাই যেই নির্বাচন মানুষের প্রত্যাশা পূরণ করবে, যেই নির্বাচন মিনিংফুল হবে, যে নির্বাচন জুলাই
অভ্যুত্থানের চেতনাকে ধারণ করবে। জি গাজী ভাই, আমি আপনার কাছে আবারও আসবো, এরপর যে শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। শরীফ ভাই, আপনি নিরপেক্ষ জায়গা থেকে রাজনীতির বিশ্লেষণ থেকে আপনি বলবেন যে নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? আরেকটি বিষয় আমি যোগ করতে চাই যে নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটি নিয়ে পক্ষপাতমূলক একটি অভিযোগ তুলেছেন এবং নিন্দাও জানিয়েছেন গাজী ভাই। আপনি আসলে কিভাবে দেখেন, নির্বাচন কমিশন কি পুরোপুরি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে? আরেকটি আমরা গত পরশু দেখেছি এনসিপি নেতা বলেছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে তারা উপস্থাপনা দেবেন এবং বলছেন যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। আপনার বক্তব্য জানতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। নির্বাচন দিয়ে শুরু করলেন। বাংলাদেশের সবথেকে বড় সার্বজনীন উৎসবের নাম হচ্ছে নির্বাচন। আমরা আমাদের জীবনে, আমাদের পূর্বপুরুষ আমরা দেখেছি একটা নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় মানুষের মধ্যে কী ধরনের উন্মাদনা সৃষ্টি হতো। অনেক জায়গায় দেখা যেত নারীরা নির্বাচন উপলক্ষে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে আসছেন, চাচা নির্বাচন করছে, সারা রাত ধরে বাড়িতে শত শত মানুষ, একদিকে চা বানানো হচ্ছে, মুড়ি ইত্যাদি ইত্যাদি, যে আবহটা ছিল। পরবর্তীকালে নির্বাচনটাকে যখন পরাজিত হব না এই মনোভাব যখন এলো, তখন সেই নির্বাচনের আবেদনটা মানুষের জীবনে তার প্রভাবটা হারিয়ে গেল। সাংবিধানিকভাবে আমাদের দেশের ক্ষমতার মালিক জনগণ, কিন্তু সেই জনগণ প্রতি 5 বছর পর পর একদিন সে তার ক্ষমতাটা প্রয়োগ করার সুযোগটা পেত। সেই আনুষ্ঠানিকতাও চলে গেল। দিনের ভোটটা রাতে, মরা মানুষের ভোট, এবং একটা পর্যায়ে বলা হলো তোমাদের কারোর ভোটের দরকার নেই, আমি এবং আমরা মিলে যেভাবে সেট করব সেটা। এবং ব্যাপারটা এমন হয়ে গেল যে যে দলের কর্মী তার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, মার্কা বের হচ্ছে, প্রচারণা চালাচ্ছেন, মিছিল করছেন, ভোটের দিন তিনি সকাল 11টা পর্যন্ত ঘুমাচ্ছেন। কারণ কি? কারণ তিনি জানতেন যে প্রার্থীর পক্ষে তিনি এতদিন কাজ করেছেন, ওই প্রার্থীকে সরকার নানা কায়দায় তাকে বিজয়ী করবে। সুতরাং অন্যান্য দিনের মতন সকাল 9টার সময় ঘুম থেকে ওঠার দরকারটা কি? উনি 11টা 12টা 1টা পর্যন্ত ঘুমাতেন। সন্ধ্যাবেলা আমরা জানতাম যে একটা ফলাফল ঘোষিত হয়েছে। আমাদের এখানে নির্বাচনের ব্যবস্থার এই যে অধপতনটা, এই অধপতনটা কি কেবল 15 বছর প্র্যাকটিস হয়েছে? আপনি যদি সেটি বলেন তাহলে সেটি ইতিহাসের একটা অংশ আপনি বলছেন। আমাদের এখানে রাজনীতিবিদরা কখনো পরাজিত হতে চাননি, হারতে চাননি, কেউ বেশি কেউ কম। আমরা যে 90 সালে এরশাদের পতন ঘটালাম এবং আমাদের যাত্রা শুরু হলো 91-এর নির্বাচনে, তুলনামূলকভাবে অনেকটা গ্রহণযোগ্য একটা নির্বাচনের ভেতর থেকে বিএনপি পাওয়ার এলো, মনে আছে। কিন্তু তার 1 বছরের মাথায় আমার একটা উপনির্বাচনে, সেখানে আমার ক্ষমতা চলে যাবে না এটি জানার পরেও মাগুরার উপনির্বাচন আমি যে প্র্যাকটিসটা করলাম, এবং আমার যে 9 বছরে যে ভোটের যে লড়াই, ভোটের নিরাপত্তার যে লড়াই, ভোটের স্বাধীনতার যে লড়াই, সেই লড়াইটা আমি মাটি চাপা দিলাম। এবং সময় যত এগিয়েছে আমরা নানা রকমের মেকানিজম করেছি, কারো বয়স বাড়িয়েছি, আবার লগি বৈঠা নিয়ে রাস্তায় নেমেছি, সরকারি কর্মকর্তার কাপড় চোপড় খুলে দিয়েছি। অনেক রকমের ঘটনার ভেতর থেকে আমরা একটা মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচন পেলাম। কিন্তু আওয়ামী লীগ তার আগ্রাসী রূপ দেখিয়ে পুরো অধিকারটা কেড়ে নিল। অথচ বাংলাদেশের ভোটের অধিকারের প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি এই দলটির অসংখ্য সমালোচনা করতে পারবেন, কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা যে ভূমিকাটা তাদের দীর্ঘদিন ছিল, ঠিক ক্ষমতা হাতে পাওয়ার পরে রিভার্স হয়ে গেল। তারাই বলছে যে তত্ত্বাবধায়ক সরকার, ওটা মরা লাশ, ওটাকে আর আপনি জীবন্ত করার চেষ্টা করবেন না। আমরা বারবার বলতাম যে আপনি যদি ওই যে মাগুরার নির্বাচন দিয়ে যদি বলেন যে ওই নির্বাচন ব্যবস্থাকে হাত কেটে ফেলা হয়েছে, হাত ভেঙে ফেলা হয়েছে, আপনার দায়িত্ব হলো এই আহত ব্যক্তিটাকে আস্তে আস্তে সুস্থ করে তোলা, কেয়ারটেকার ব্যবস্থার যে ত্রুটিগুলো সেগুলো খুঁজে বের করা, রাষ্ট্রপতি কেন কেয়ারটেকারের প্রধান হয়, এই পদগুলো বন্ধ করা। কিন্তু আওয়ামী লীগ সেটি না করে, তার চিকিৎসা না করিয়ে তাকে মাটি চাপা দিয়ে দিল।
তারপরের ঘটনাগুলো আমরা জানি। ইলেকশন কমিশনের ব্যাপারে গাজী ভাই বলেছেন, আমি তার সাথে একমত না। একমত না এই কারণে, আমরা যেটা বলছি যে নির্বাচন কমিশন রাস্তায় কি হচ্ছে সেটি দেখবে না, তার সামনে সংবিধান আছে, তার কতগুলো নিয়মের ভেতর থেকে তাকে চলতে হচ্ছে। আপনি ঐক্যমত্যের কমিশনে কি বৈঠকে আলোচনা করছেন না করছেন এটি তার দেখার বিষয় না, তার দেখার বিষয় হচ্ছে সংবিধান। আপনি যে বললেন সংবিধান বাতিল হয়ে গেছে, সংবিধান বাতিল হয়নি। গতকালকে যে 25 জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছে সেখানেও কিন্তু আজকে শপথ নিয়েছেন, সেখানেও বলা হয়েছে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে 25 জনকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হলো। তার মানে হলো, আপনি যদি বলেন যে আমি সংবিধান বাতিল করে দিয়েছি, তাহলে আজকে যে শপথ নিল এটি কিসের ভিত্তিতে নিল? ইলেকশন কমিশন, তার সামনে সংবিধান। এখন পর্যন্ত আপনি তো পিআরে একমত হতে পারেননি। সুতরাং যে সিস্টেমটা আছে তাকে তো সেটিকে ফলো করতে হবে। সে তো আপনার জন্য অপেক্ষা করবে না, তার যে প্রিপারেশনগুলো নিতে হবে সেই প্রিপারেশনগুলো সে নেবে, এবং তার হাতে ওই সময় পর্যন্ত যে দলিলটা আছে সেটিকে ফলো করবে। আপনারা যদি পিআরে একমত হন এবং এটি সার্বজনীন হন এবং আইনগত পদ্ধতি অনুসরণ করে তার হাতে পৌঁছে দেন, নিশ্চয়ই তিনি সেটিকে তখন গ্রহণ করতে বাধ্য তিনি, কারণ হচ্ছে এটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তার আগ পর্যন্ত পিআর অনুসরণ করে আমরা যেহেতু এখানে আলোচনা করছি, টকশোতে আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়া বট বাহিনী আলোচনা করছে, তারপরে রাজনৈতিক দলগুলো আলোচনা করছে, সুতরাং ইলেকশন কমিশনকে ওটাকেই ফলো করতে হবে। নো, এটি সম্ভব না। মাঠে কি আলোচনা হয় তার উপর ভিত্তি করে ইলেকশন কমিশন চলতে পারবে না। জি, তিনি এই জন্য বলেছেন যে আইন পরিবর্তন করতে হবে, যদি সেটি হয় আপনি সেটি করবেন। যে বৈধতা নিয়ে, যে পদ্ধতিতে এটিকে বৈধতা দেয়, সেই বৈধতা দিয়ে তার হাতে যখন দেবেন তখন সেটি অনুসরণ করবে, তার আগ পর্যন্ত করবে না। এক। দ্বিতীয়ত হচ্ছে পিআর, আমরা যেটা বলছি যে এটি জনগণের সমর্থন করছে, জনগণ যে সমর্থন করছে, মেজরিটি পাবলিক, তার ইন্ডিকেটরটা কি? আমি আমার জায়গা থেকে বলছি, প্রেস ক্লাবের সামনে ব্যানারের পেছনে 9 জন মানুষ, সামনে 17 জন মানুষ দাঁড়িয়ে থেকেও আমরা অনেক সময় শুনি যে এইটা করে ফেলবো, সেইটা করে ফেলবো, জনগণ আমাদের সঙ্গে আছে। ব্যানারের পেছনে 9 জন, সামনে 17 জন, 22 জন, তারপরে আমরা বলি জনগণ আমাদের সঙ্গে আছে। এই যে দাবিটা পিআর, রাইট? পৃথিবীর অনেকগুলো জায়গায় পিআর অনুসরণ করা হচ্ছে, এটি যেমন সত্য, আবার পিআর অনুসরণ করতে গিয়ে অনেকগুলো সংকট তৈরি হচ্ছে। এখন আপনি এই জায়গাটায় একমত না হওয়া পর্যন্ত আপনি যদি যখন বলবেন যে পিআর ছাড়া ভোট হতে দেব না, আচ্ছা, পিআরের বিপক্ষে দাঁড়িয়েছে কে? বিএনপি। সে একটা ব্যাখ্যা দিয়েছে। বিএনপি যদি বলে পিআর হলে ভোট হতে দেব না, তাহলে যে সংকটটা তৈরি হবে সেই সংকটটা কি আমাদের জন্য সহায়ক হবে? আমরা এখানে গণহত্যার বিচার চাই, আমরা এখানে সংস্কার চাই, আমরা এখানে নির্বাচনও চাই। এখন আপনি যদি নির্বাচনটা আটকে দেওয়ার এই রকমের এমন একটা যান, নো রিটার্ন, আমরা পিআর না হলে নির্বাচনে যাব না, বিএনপি বলল পিআর হলে আমরা, তাহলে এই যে সংকটটা তৈরি হবে, এই সংকটটা যদি চলে তাহলে কি আপনি বিচার এগিয়ে নিতে পারবেন? পারবেন না। আপনি কি সংস্কার এগিয়ে নিয়ে যেতে পারবেন? পারবেন না। সুতরাং এইখানে যে 3টা এজেন্ডা আছে, 3টা আপনার মেইন যে ওই পিলার আছে, 3টা পিলার কিন্তু একটার সঙ্গে আর একটা সম্পৃক্ত। নির্বাচন নিয়ে সংকটটা, সংশয়টা কেন, আলোচনাটা কেন? একসময় আলোচনা হতো আওয়ামী লীগ ইলেকশনের ব্যবস্থা করছে, বিএনপি কি সেখানে যাবে? বিএনপি যদি না যায় তাহলে সেই নির্বাচন ইনক্লুসিভ হচ্ছে না। এখন একটা ফোর্স, আওয়ামী লীগের কি অবস্থা হবে আমরা এটা জানি না, কিন্তু এখানে যে মেইন যে দুটো ফোর্স আছে, একটা আমি স্বীকার করি বা না করি, বিএনপি এবং জামাত, তারাই তো এখন মাঠের মূল ফোর্স। এবং এই দুটো ফোর্সের মধ্যে পরস্পর বিরোধী যে বক্তব্য এবং করতে দেব না অথবা হতে দেব না, এই আলোচনাটা যেহেতু প্রতিনিয়ত আসছে, সেই কারণে মানুষের মনের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। আজকে ধরেন যে বিএনপি নির্বাচনে গেল, জামাত গেল না, তাহলে এই নির্বাচনটা যতটুকু ইনক্লুসিভ হওয়ার সুযোগটা ছিল সেটি কি হবে? এই দুটো একটা ফোর্সকে বাদ দিয়ে কি ইলেকশনটা হবে? মানুষের মধ্যে সংশয়ের জায়গাগুলো ওই কারণে তৈরি হচ্ছে। আস্তে আস্তে হয়তো সেই সংশয়গুলিও কেটে যাবে। আমি এ পর্যায়ে গাজী ভাইয়ের কাছে আসতে চাই। গাজী ভাই, বিএনপি নেতারা একটি কথা বলছেন সবসময় যে পিআর পদ্ধতি বা নতুন পদ্ধতির যে কথা বলা হচ্ছে আপনাদের পক্ষ থেকে, সেটি মূলত নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচন বানচাল করার একটি ষড়যন্ত্র।
আর রাজনীতি যারা বিশ্লেষণ করেন, বিশ্লেষকরা যিনি বলছেন, তারা বলছেন যে এটি আসলে ক্ষমতার ভাগাভাগি বা রাজনৈতিক স্বার্থের জন্যই এটি করা হচ্ছে, যারা এই দাবিটি পিআর তুলছেন। এই দুটি প্রশ্ন মূলত আপনাদের বিরুদ্ধে বড় আকারে তোলা হয় যে আসলে এই বিষয়টি কি তাই, যে রাজনৈতিক স্বার্থের ভাগাভাগির জন্যই কি নতুন পদ্ধতির কথা আপনারা বলছেন, নাকি নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য বলছেন? না, এটা বিএনপি তো বলবেই, যেহেতু শুরু থেকে তারা এটার বিপক্ষে বলে আসছে। আমি শরীফের একটি কথা একটু ডিফার করছি। উনি বলছেন যে নির্বাচন কমিশনের, প্রধান নির্বাচন কমিশনের ফাংশন হলো আইন অনুযায়ী নির্বাচন করা। মাঠে কি হচ্ছে সেটা শোনার প্রয়োজন তার নাই, বা সেটা দেখারও প্রয়োজন নেই। তিনি কিন্তু মাঠের কথাটাই টেনে নিয়ে আসছেন। পিআরটা তো মাঠের দাবি, সেই মাঠের কথাটাই কিন্তু তিনি ডিনাই করলেন। তো এটাও তো ওনার কাজ ছিল না। এখানে উনি কেন গেলেন? মানে এই প্রসঙ্গে তিনি সেখানে পক্ষে বিপক্ষে যাওয়ার তো প্রয়োজন ছিল না, তিনিই বরং সেখানে বিতর্কতাকে টেনে নিয়ে আসলেন। যাই হোক, আর একটা কথা হলো যে নির্বাচন করতে দেওয়া হবে না, নির্বাচন করব না, আসলে আমি মনে করছি যে বিষয়টা এমন না। সবাই কিন্তু নির্বাচন চায়, তো নির্বাচনটা তো নির্বাচনের মতো হতে হবে, তাই না? আর আমরা যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলামও যেটা পিআরের বক্তব্যটা এই জন্য নিয়ে আসছে যে অতীতে তো নির্বাচন হয়েছে, 12টা নির্বাচন হয়েছে। তো সেই নির্বাচনে তো কি হয়েছে আমরা দেখেছি, সামনেও তো এর কোনো পরিবর্তন নাই। এমন যদি হতো যে না, এখন অতীতে যারা দেশ পরিচালনা করেছে, এখন যারা মাঠে আছে, তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেছে, এরা একেবারে সব ভালো হয়ে গেছে, অতএব যেভাবেই নির্বাচন হোক কোনো সমস্যা নেই, তার তো কোনো কথাই থাকতো না। কিন্তু কথাটা হচ্ছে কেন? হলো যে আসলে কোনো পরিবর্তন হয় নাই, তাই না? বাস্তবতায় আমাদেরকে আসতে হবে। এখন নির্বাচন হলে যে অবস্থাটা কি হবে দেখেন, 5 তারিখের পরে এই পর্যন্ত একটি দল তারা নিজেরা মারামারি করি, দেশের উপরে খুন হয়ে গেছে এবং প্রতিনিয়ত কিন্তু মারামারি হচ্ছে। এই যে গত পরশু প্রধান নির্বাচন কমিশনারের সামনে, সেখানে কিন্তু হাতাহাতি হয়েছে। কেন হয়েছে? সেটাও নির্বাচনকে কেন্দ্র করি। তো আধিপত্য, এক গ্রুপ কথা বলবে, এখানে হিয়ারিং হচ্ছে, সবাই সবার দাবি জানাবে, আরেক গ্রুপকে কথা বলতে দিবে না। তা নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার উপস্থিতিতে তার কার্যালয়ে সেটা তিনি নিয়ন্ত্রণ করতে পারে নাই। এই ব্যাপারে তিনি কি কোনো রকম তদন্ত কমিটি গঠন করেছেন? তিনি কি যারা এই জন্য দায়ী এদেরকে কোনো শাস্তি দিয়েছেন? দেন নাই কিন্তু। তাহলে আমরা কি বুঝতে পারবো যে এই জাতীয় ঘটনা তো অহরহ ঘটবে, এবং এখন তো আরও অবস্থা। এই প্রশ্নটি সামনে চলে এসেছে যে প্রধান নির্বাচন কমিশনারের সামনেই যদি হাতাহাতির অবস্থা হয়, তাহলে ভোটের সময় কি পরিস্থিতি হবে? এই প্রশ্ন বুঝলাম, এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল, কিন্তু ঘটার পরে তাদের ভূমিকাটা কি? তারা কি এই ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছে? আমরা তো দেখছি না। তার মানে তারা সাক্ষী গোপাল থাকবে। এখানে ভোটে একটা পক্ষ একতরফা নির্বাচন করবে, সব সেন্টার দখল হয়ে যাবে, মারামারি কাটাকাটি হবে, প্রতিপক্ষকে মাঠে নামতে দেওয়া হবে না, আর নির্বাচন কমিশন আগের মতো বিবৃতি দিবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। এটা আমরা অতীত থেকে দেখে আসছি, সেটাই হবে। এর বাইরে কিছু হবে না। এখন পিআরের প্রশ্নটা কেন নিয়ে আসা হলো? এই জন্যই, পিআর হলে কি হবে, এই যে স্থানীয় দৈত্য দানব যেগুলো আছে, মারামারি কাটাকাটি হানাহানি যারা করে, যাদের কালো টাকা ব্যবহার করার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে, এবং পেশি শক্তি, তাই না, এবং বিভিন্ন রকম মাস্তান বাহিনী যারা রেডি করে রেখেছে নির্বাচনে ব্যবহার করবে, সেন্টার দখল করবে, তাই না? তো দেখা যায় পিআর হলে এগুলো কমপক্ষে হবে না, কারণ তাদের তো তখন আর এমপি হওয়ার ওই রকম সুযোগ থাকবে না। পিআর হলে তো ভালো মানুষ, দলও যাকে মনে করবে নিরাপদ, ভালো এবং যোগ্য, শিক্ষিত, এদেরকেই এমপি হিসাবে যদি ওপেন হয়, তাহলে তো আগেই ডিক্লেয়ার করবে। তো যাই হোক, তো এই জন্যে আমরা পিআরটা চেয়েছি, যাতে রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়। এবং আরেকটা জিনিস দেখেন, আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। এখানে দেখেন, ভোটের সময় এক শ্রেণীর ভোটার উৎসব করে, আনন্দ করে, তারা ভোট দেওয়ার পরে তাদের প্রার্থী বিজয়ী হয়, তারা উৎসব করে, আনন্দ করে এবং প্রতিপক্ষকে আক্রমণ পর্যন্ত করে। আরেকটা শ্রেণী সংকুচিত হয়, বিব্রত বোধ করে, লজ্জিত হয়। অথচ ভোটের মান কিন্তু সমান। তাহলে একজন কেন আনন্দিত হবে, উৎসব করবে, আরেকজন কেন বিব্রত হবে, আতঙ্কিত হবে? এটা তো হওয়ার কথা না। পিআর পদ্ধতিতে এটা হবে না। যে ভোট দিবে প্রত্যেকেরই, যেহেতু
পার্লামেন্টে প্রতিনিধি থাকবে, সবাই আনন্দ চিত্তে ভোট দিবে, ভোট দেওয়ার আগেও আনন্দ করবে, ভোট দেওয়ার পরেও সে উৎসব করবে। কিন্তু এই বর্তমান পদ্ধতিতে একটা বড় অংশ, বরং মেজরিটি অংশই তারা বিব্রত বোধ করে, লজ্জিত হয় এবং আতঙ্কিত থাকে। কারণ তার প্রার্থী বিজয়ী হতে পারে নাই, পরাজিত হয়েছে। 33% বা 30% ভোটের প্রার্থী বিজয়ী হয়েছে, আর বাকিরা তো পরাজিত হয়েছে। তা পরাজিত হওয়ার মানে কি? ভোটাররা তো পরাজিত। তা এখন আমি তো কাউকে পরাজিত করতে চাই না নির্বাচনে প্রত্যেকটা ভোটার, তাদের ভোটের একটা মূল্য আছে, সবার ভোটার মূল্য সমান হবে এবং প্রত্যেকে পার্লামেন্টে যাবে। আমি একজন ভোটার, আমি তো বাংলাদেশের মালিক, অতএব আরেকজনের যেমন মালিকানা সাব্যস্ত হবে আমারও হবে। পিআরে সেটা ইনশিওর করে, কিন্তু বর্তমান পদ্ধতি এতে করে দুইটা পক্ষ, একটা পক্ষ পরাজিত আর একটা পক্ষ বিজয়ী করে। আর পিআর হলো উভয় পক্ষকেই সন্তুষ্ট করে এবং সবাই পার্লামেন্টে প্রতিনিধিত্ব পায়। যেখানে আমি প্রত্যেকের অধিকারকে নিশ্চিত করতে পারি, প্রত্যেকটা ভোট যাতে বিফলে না যায় এটা আমি নিশ্চিত করতে পারি, এমন পদ্ধতি যখন একটা আছে এবং ওয়ার্ল্ডে, বিশ্বে যখন এই পদ্ধতিকে ফলো করে অধিকাংশ রাষ্ট্র, তাহলে আমি ভালো পদ্ধতির দিকে কেন যাব না? এখন আপনি বলতেছেন বিএনপি বলতেছে নির্বাচন বানচাল করার জন্য অথবা পেছানোর জন্য। এখন দেখতে হবে আমাদের দাবিটা কিন্তু জনমতের, মানে কি বলে, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। আমরা তো এমন না যে এখানে যদি পিআর পদ্ধতিতে হয়, এখন বিএনপির অনেক নেতা বলছে তারা 90% ভোট পাবে, ক্ষমতা ভাগাভাগির জন্য 90% ভোট পাবে। কেউ বলছেন জনগণের বেশিরভাগ হলো বিএনপির পক্ষে। তো সমস্যা কি? তো তারাই তো ক্ষমতায় যাবে। আমরা তো মনে করছি পিআর পদ্ধতি বিএনপিরও কল্যাণ। আমরা তারা মারামারি করবে, প্রত্যেকটা আসনে তাদের 8-10 জন ক্যান্ডিডেট মারামারি করবে, তাদের গ্রুপ মারামারি করে নিজেরা মরবে। অন্য দল কিন্তু সেভাবে মারামারি করবে না, বরং পিআর হলে বরং তাদের জন্যই কল্যাণ হবে। একটা জাতীয় পার্লামেন্টে আসলে সত্যিকার অর্থেই জাতীয় চরিত্র রূপ নেবে এবং একটা ঐক্য সংহতি প্রতিষ্ঠা হবে। এই জন্যই আমরা পিআর চেয়েছি। আমাদের এখানে ব্যক্তিগত বা দলীয় কোনো স্বার্থ এখানে মুখ্য না। মুখ্য হলো যে রাষ্ট্র সংস্কার এবং বিগত দিনে যেভাবে রাষ্ট্রটা চলেছে, সংঘাত, সহিংসতা এবং প্রতিহিংসার রাজনীতি, এ থেকে যাতে বেরিয়ে আসতে পারি, আমাদের মূল উদ্দেশ্য, লক্ষ্যটা হলো এটা। জি, আবারও আসবো আপনার কাছে। আমাকে পড়ছে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবে 21-এর রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আমি এই পর্যায়ে শরীফুজ্জামান শরীফকে দিয়ে শুরু করতে চাই। আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে যে একটি রিভিউ আবেদন ছিল, সেটি আগামীকাল বুধবার আবার শুনানি হবে। আপনি কি মনে হয় যে নির্বাচন কি অন্তর্বর্তী সরকারের অধীনে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? ধন্যবাদ। এই সময়কালে বেশ তাৎপর্যপূর্ণ একটা বার্তা আমরা কালকে পাব এবং তার উপরে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির অনেক কিছুই। নির্বাচনটা কিভাবে হবে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নির্বাচনটা কন্ডাক্ট করার যে সাংবিধানিক অথরিটি, ইলেকশন কমিশন, তাকে আপনি কতটুকু নির্বাচন করার সুযোগটা দিচ্ছেন। আমাদের প্রতিবেশী ভারতে সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারও থাকে না, অন্তর্বর্তী সরকারও থাকে না, ইলেকশন কমিশন ইলেকশনটা কন্ডাক্ট করে। তারা সেই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এখন এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে আপনি যদি তর্ক আমাদের করতে হয় যে যখন নির্বাচনটা হবে তখন আমাদের রাষ্ট্র ক্ষমতায় তত্ত্বাবধায়ক সরকারকে থাকতে হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারকে থাকতে হবে, অর্থাৎ আপনি ইলেকশন কমিশনের যে কর্তৃত্ব, নির্বাচনকালীন সময়ে তার যে নিরপেক্ষতা বজায় রেখে স্বাধীনভাবে কাজ করার যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা গৌণ হয়ে যায়। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আশা করি যে ধরনের সরকার আসুক বা থাকুক না কেন, ইলেকশনটা যেন ইলেকশন কমিশন কন্ডাক্ট করে। আমাদের এখানে অনেকগুলো সমস্যার তৈরি হয়েছে আপনি যখন ইলেকশন কমিশনের হাত থেকে নির্বাচনটা গণভবনের কাছে নিয়ে গেছেন। যখন গণভবন নির্বাচনটা ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে,
আওয়ামী লীগের সংসদীয় কমিটি, পার্লামেন্টারি বোর্ড, তারা প্রার্থী ঘোষণা করেছে ইন্টারভিউ নিয়ে। তারপরে দেখা গেছে ওই অনুযায়ী মোটামুটি একটা আনুষ্ঠানিকতা শেষে এটা বললে তারা খুব ক্ষেপে যেতেন আমাদের উপরে। আমরা বলতাম যে আওয়ামী লীগের নির্বাচন মানে হলো একটা আনুষ্ঠানিকতা শেষ করে কতজন মানুষকে নির্ধারণ করা, কে প্লট পাবে, কে গাড়ি পাবে, কে বাড়ি পাবে, এটি ঠিক করার জন্য একটা তালিকা তৈরি করা। আপনি এখনও যদি সেই ব্যবস্থাপনাটা থাকে, আমার এখন পর্যন্ত অবজারভেশনটা হলো গণভবনের কাছ থেকে সম্ভবত এই ব্যবস্থাপনাটা যমুনার কাছে যেতে চলেছে। এটি যদি হয় তাহলে গণ অভ্যুত্থানের যে প্রত্যাশার জায়গা, একটা বড় ব্যত্যয় ঘটবে যে আমাদের এখানে প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে গড়ে তোলার চেষ্টাটা আমরা করিনি। সেকেন্ড হচ্ছে মানুষের যে প্রত্যাশা এবং একটা ইলেকশন কমিশনের যে দায়িত্ব, যে ধরনের প্রতিষ্ঠান আমরা দেখতে চাই, সেই প্রতিষ্ঠানটা গড়ে তোলার ক্ষেত্রে আমরা বাধা দিচ্ছি। সব রাজনৈতিক দলই তো তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরত চায়, তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে নির্বাচন চায় সব রাজনৈতিক দলগুলোই। বিএনপি, জামায়াত ইসলামী, তারপর আরো কয়েকটি সংগঠন আবেদন করেছে এটার বিষয়ে। তাহলে এখানে সমস্যাটা কোথায়? তত্ত্বাবধায়কের অধীনে কি নির্বাচন হবে, নাকি আসলে এই সরকারই নির্বাচন করবে? প্রথমত যেহেতু এটি একটা বিচারাধীন বিষয়, কালকে এর সুরাহা হবে বুধবার, যার জন্য আমরা মতামতটা ব্যক্ত করার থেকে একটু বিরত থাকি। তবে আমার ধারণা যে এখন যে ব্যবস্থাটা আছে এটা একেবারে উদ্ভূত পরিস্থিতিতেই এই ধরনের একটা ব্যবস্থা আমাদের করতে হয়েছে। তবে বাংলাদেশে দীর্ঘ লড়াই হয়েছে, মানুষের আত্মদানের ঘটনা ঘটেছে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য। নির্বাচনকালীন সময়ে যদিও আপনি আপনার সিস্টেমগুলোকে যদি রিবিল্ড করতে পারতেন, আপনি আপনার সিস্টেমগুলোকে যদি এই ধরনের রাজনৈতিক প্রভাব এবং নিরপেক্ষ করতে পারতেন, তাহলে ওই যেটা বললাম যে পৃথিবীর অনেক জায়গায় নির্বাচনের আগে অন্তর্বর্তী নাকি তত্ত্বাবধায়ক, এটা নিয়ে লাঠালাঠি পিটাপিটি করতে হয় না, কারণ তারা তাদের নির্বাচনী ব্যবস্থাটাকে সংস্কার করে ওই ধরনের একটা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলেছে। আমাদের প্রত্যাশার জায়গায় কালকের রায়ের ভেতর থেকে যে ধরনের ব্যবস্থাপনা আসুক না কেন, আপনি যদি ওই যে ইলেকশন কমিশনের কথা বললাম, কারণ ভোটটা কিন্তু সরকার করবে না, ভোট করবে ইলেকশন কমিশন, সেই ধরনের ইলেকশন কমিশন যদি এখানে না আসে, তাহলে যে ব্যবস্থাপনায় আসুক না কেন, কালকে যে রায় হোক না কেন, এটি মূলত নির্ভর করবে এখন যারা আছে বা ভবিষ্যতে যারা আসবে তারা কি নামে পরিচিত হবে এবং এখন যারা আছেন তারা কতদিন এইভাবে থাকতে পারবেন ইত্যাদি ইত্যাদি। অনেকের মধ্যে ধারণা হচ্ছে যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে নির্বাচনের বিষয়টার দিকে রায়টা আসে, তাহলে এই সরকারটার অস্তিত্ব থাকবে না, এখান থেকে অনেকেই হয়তো বাদ যাবেন, আবার নতুন করে একটি সরকার গঠন করতে হবে। যেহেতু বিচারাধীন বিষয়, সুতরাং ওই মন্তব্য না করেও আমি ফোকাসটা করতে চাই ওই জায়গায়, যে ধরনের সরকার থাকুক না কেন, ওই সময় যদি নির্বাচন কমিশনকে আপনি তাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগটা না দেন, স্বাধীনভাবে তারা যদি কাজ করতে না পারে, তারা যদি কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, তাহলে আপনার এখানে সরকার যে ধরনের আসুক না কেন, নিরপেক্ষতার জায়গা তো এক ধরনের প্রশ্ন, নিরপেক্ষতার জায়গায় এক ধরনের প্রশ্ন তুলছেনই যারা আছেন, ইসলামী দলগুলো থেকে আছেন, এনসিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে নিরপেক্ষ নয় বর্তমান কমিশন। আমি আপনার কাছে আবারও আসবো, আমি এই পর্যায়ে গাজী ভাইয়ের কাছে আবার আসতে চাই। আমি একটি বক্তব্য তুলে ধরতে চাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন তারা কমিশনের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করেছেন। এর মধ্যে নিম্নকক্ষ হবে বর্তমান আসন ভিত্তিক আর উচ্চকক্ষ হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের পিয়ারের উপরে। সংবিধান সংস্কার কমিশনও একই রকম প্রস্তাব করেছে। তিনি বলেন এই দুটো পদ্ধতিরই ইতিবাচক দিক আছে, নেতিবাচক দিকও আছে, ভালো দিক আছে, খারাপ দিকও আছে, কোনোটি অ্যাবসলিউটলি পারফেক্ট বা একেবারে নিখুঁত নয়। তিনি দুইটার ব্যাপারে বলছেন যে দুটি আসলে কোনোটি নিখুঁত নয়। তাহলে আসলে কোন দিকে যাওয়া উচিত? না, সব বিষয়েরই পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে। পিয়ারেরও কিছু পজিটিভ দিক আছে, নেগেটিভ। তবে পিয়ারের পজিটিভ দিকটা বেশি বর্তমান বাস্তবতায় আমরা যেটা দেখেছি, এবং যে ওয়ার্ল্ডে যে সমস্ত দেশ পিয়ারের দিকে গেছে তারা কিন্তু আবার ফিরে আসে নাই। যে পিয়ারে যাওয়ার পরে নেগেটিভ দিকের কারণে বা সমস্যার কারণে আবার পিয়ার বাদ দিয়ে এই আসনভিত্তিক নির্বাচন এসেছে, এটা কিন্তু না। বরং যারা আসনভিত্তিক নির্বাচন করতো তারাই সংকট উত্তরণের জন্য কিন্তু পিয়ারে গেছে, এমন কিন্তু অনেক রাষ্ট্র আছে। যাই হোক, এখানে যে বিষয়টা বলা হয়েছে যে এই নিম্নকক্ষ হবে বর্তমান নির্বাচন পদ্ধতিতে এবং উচ্চকক্ষ পিয়ারে হবে,
এটা হলো ঐকমত্য কমিশন যেই সর্বশেষ যে সিদ্ধান্ত তারা দিয়েছে এর মধ্যে এটা আছে, কিন্তু এতেও কিন্তু আবার বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তা এটা এই যে জুলাই সনদটা তো সকল রাজনৈতিক দলগুলো দিনের পর প্রায় 2 মাস একাধারে বসে, হ্যাঁ এক একজনের এক এক মত থাকবে, এটা কিন্তু শেষ পর্যন্ত তো একটা সমঝোতার দিকে সবাই গেছে। তো যাওয়ার পর একটা সনদ হয়েছে, তা এটার ভবিষ্যৎটা কি, এটা এখন ইমপ্লিমেন্ট কিভাবে হবে, বাস্তবায়নটা কিভাবে হবে। তা এখন আমরা যেটা বলেছি এবং অধিকাংশ রাজনীতি যেটা চায়, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় এজেন্ডা হলো এই সংস্কার, আর সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু জুলাই সনদ হয়েছে, অতএব জুলাই সনদটা কার্যকর হতে হবে এবং এটার আইনি ভিত্তি লাগবে। এখন সেখানেও বিএনপি বলছে যে না, এটা এখন আমরা সংসদে গিয়ে সরকারে গিয়ে 2 বছরের মধ্যে নির্বাচিত সংসদে পাস করবে যেটা বলা হচ্ছে। এখন যখন আপনি একমত হইলেন, সকল রাজনৈতিক দল একমত হলো, তখন এটা এখন সমস্যা কোথায়, এটা আইনি ভিত্তি দেওয়ার সমস্যা কোথায়, বা এটা বাস্তবায়ন করার সমস্যাটা কোথায়, তাই না? তাহলে বুঝতে হবে তাদের নিয়ত খারাপ, যে তারা পার্লামেন্টে যাওয়ার পরে যেটা তাদের সুবিধা সেটা তারা বাস্তবায়ন করবে, আর যেটা তাদের জন্য সমস্যা কারণ হবে, কর্তৃত্ববাদী শাসন কায়েমের অন্তরায় হবে, সেটা তারা মানবে না, তাই না? আর যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে 10টা জায়গায়, তারা 15টা জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, এর মধ্যে 10টা হলো বিএনপির। তো এই 10টা তো তারা বলবে যে আমরা আগেই তো এর সাথে একমত ছিলাম না, এখন আমরা এতে নাই। যেমন উচ্চকক্ষে পিআর হবে, এটাও কিন্তু তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তারপরে আরেকটা বড় সমস্যা হলো, শরীফ ভাই তার আলোচনা আগে বলেছেন, একটা মূল কথা কিন্তু বলেছেন যে আমাদের সমস্যা যে খালি বিগত 15 বছর হয়েছে এটা কিন্তু না, আমাদের সমস্যা কিন্তু আরও আগের থেকে, স্বাধীনতার পর থেকেই হয়েছে। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এবং যেই ক্ষমতায় গেছে সেই আসলে এখানে কর্তৃত্ব বা কায়েম করার চেষ্টা করেছে এবং সেই হলো অবৈধভাবে ক্ষমতার এক্সারসাইজ করেছে। তা সেটা, এবং নির্বাচন কমিশন কেন এখনও পর্যন্ত এই আমাদের 54 বছর চলে গেল, এখনও পর্যন্ত কেন নির্বাচন কমিশন সঠিক নির্বাচন করতে পারে না? তা অতীতে যারা ছিল দায়িত্ব সবারই, বিএনপি তো 3-4বার ক্ষমতায় ছিল, তারা কেন একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য শক্তিশালী একটা নির্বাচন ব্যবস্থা করলো না? এদের দায় নাই? এখন আবার তারা ক্ষমতায় যাওয়ার পরে সংস্কার প্রস্তাব তারা পার্লামেন্টে পাশ করবে বা বাস্তবায়ন করবে, এটা কে বিশ্বাস করবে? কারণ এটা তো বিশ্বাস করার জায়গা নাই। হ্যাঁ, যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে তো এখনই তো সেটা করতে পারে। এই জন্যই আমরা বলেছি যে এই সরকারকেই এটা বাস্তবায়ন করে যেতে হবে এবং এই সরকারকে এটা যাতে আইনি ভিত্তি পায় উদ্যোগ নিতে হবে। এই জন্য আমরা বলেছি যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এটা সংবিধানের অংশ হবে, এই জন্য গণভোট দিতে হবে। গণভোট দিলে তখন কি হবে, জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। অধ্যাদেশের কথা বলেছেন যে অধ্যাদেশ জারির মাধ্যমে হতে পারে বা গণভোটও হতে পারে, অধ্যাদেশটা একটু দুর্বল হয়ে যায়, পরে আবার কেউ চ্যালেঞ্জও করতে পারে আদালতে অথবা আবার পার্লামেন্টে পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু গণভোট যদি হয় তাহলে সেখানে কেউ চ্যালেঞ্জও করতে পারবে না, আবার পার্লামেন্টও এটা পরিবর্তন করার কোনো সুযোগ পাবে না। জি গাজী ভাই, আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই। আপনাদের মধ্যে ইসলামী দলগুলোর মধ্যে আমরা একটা সমঝোতা দেখছিলাম যে সেটি আসলে নির্বাচনকে কেন্দ্র করে সমঝোতাটা হচ্ছে এবং এটি জোট না, এটা আপনারা বলছিলেন। আরেকটি এই সম্প্রতি আবার এই আলোচনাটা আবার উঠে এসেছে, গত সপ্তাহখানেক হলো আমি বলতে পারি যে একটি শঙ্কা আছে যে জোট কি আসলে শেষ পর্যন্ত সব ইসলামিক দলগুলোকে নিয়ে হবে, নাকি আসলে সেই আগের মতো একটু ফাটল থাকবে আর কি? না, এখানে আসলে প্রত্যেক দলই স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। তো আমরা যেটা চাচ্ছি এবং জনগণ প্রত্যাশা যেটা করছে, জনগণ কিন্তু অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের প্রতি কারো আস্থা নাই, তারা নতুন কিছু করবে, নতুন দেশ গড়ে তুলবে, এইভাবে এটা জনগণ বিশ্বাস করে না। কারণ বর্তমান কার্যক্রমে প্রমাণ করছে যে আসলে রাজনৈতিক দলগুলো অতীতে যারা ক্ষমতায় ছিল তারা আসলে শিক্ষা গ্রহণ করে নাই, তারা নিজেরা সংশোধন হয় নাই এবং তাদের দলের চরিত্র এবং রাজনৈতিক কালচার কিছুই পরিবর্তন হয় নাই। এই জন্যে জনগণ একটা নতুন শক্তি চাচ্ছে, নতুন শক্তি যারা নতুন রাজনীতি দিবে, নতুনভাবে দেশটা গড়ে তুলবে। এখন সেটা ইসলামী সংগঠনগুলো হতে পারে, এর বাইরেও হতে পারে। তবে এখন সম্ভাবনা হলো ইসলামী সংগঠনগুলোর, যেহেতু এখানে বড় দল বিএনপির পরে আপনার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সিরিয়াল যদি করেন তাহলে বিএনপির পরে এখন কিন্তু ইসলামী সংগঠনগুলো আছে। অতএব স্বভাবতই এখন
বিএনপিকে মোকাবেলার জন্যে বিএনপি ভার্সেস যারা নতুন রাজনীতি চায়, নতুন দেশ চায় এবং যারা সুস্থ ধারা রাজনীতি চায়, এদের আলাদা একটা ব্লক হতেই পারে এবং সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে ইসলামী সংগঠনগুলো সামনে থাকবে, তাই না? এর পাশাপাশি অন্যান্য যারা দেশপ্রেমিক শক্তি আছে, যারা এই জুলাই চেতনাকে ধারণ করে, এরাও থাকবে। আর বিএনপি তো আসলে জুলাই চেতনা ধারণ করে না, তাহলে তারা সংস্কারের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতো, তারা আগে উদ্যোগ গ্রহণ করতো, কিন্তু সেটা না, তারা কিন্তু সেটা চাচ্ছে না। তারা চাচ্ছে ক্ষমতায় যাওয়ার পরে সংস্কার করবে, তো এটা তো তাদের আগেরই কথা, তাই না? জি, আপনি আশাবাদী যে শেষ পর্যন্ত আসলে ঐক্যবদ্ধ থাকবে ইসলামিক দলগুলো? জি, আপনার কাছে আবারও আসবো। আমি এ পর্যায়ে আবার শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, আজকে থেকে ডাকসু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে, সেখানে বেশ কিছু বিধিনিষেধ দেখেছি আমরা আরোপ করা হয়েছে। সবচেয়ে বড় একটি বিষয় যেটি আমি কথা বলছিলাম যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে নির্বাচনে, ভোটের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে এবং ভোট গণনার সময়ও থাকবে। আমরা একটি বিষয়ে উল্লেখ করি যে জাতীয় নির্বাচনও সেনাবাহিনীর দাবি আমরা সবাই জানি, এবং জাতীয় নির্বাচন পাশাপাশি ছাত্রদের নির্বাচন, সব ক্ষেত্রেই সেনাবাহিনীর প্রয়োজন কেন? সেনাবাহিনী ছাড়া আসলে কি সুষ্ঠু বা স্বাভাবিক নির্বাচন সম্ভব নয়? ধন্যবাদ। আমি গাজী ভাইয়ের কথার সাথে দুটো কথা যুক্ত করে তারপর আপনার প্রশ্নে আসছি। প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে, ঐক্যমত্যের কাউন্সিলের যে বৈঠকে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে, তারা বাংলাদেশের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করে না। যে রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করছে তারা বাংলাদেশের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করে না। স্পষ্ট করে বলছি, বাংলাদেশের সব মানুষ রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। বিএনপি যারা করেন তাদের প্রতিনিধিত্ব করে বিএনপি, জামাত কর্মীদের প্রতিনিধিত্ব করে জামাতের নেতারা, ইসলামী আন্দোলন তারা করে, বামদের তারা করে। কিন্তু এই দলগুলোর বাইরে একটা বিপুল সংখ্যক মানুষ আছেন যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। সুতরাং আপনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি ওই যে আপনারা প্রধান উপদেষ্টা ডেকেছেন এই কারণে আপনারাই দেশের ভাগ্য বিধাতা, এটি ধারণা করাটা আমাদের ভুল হবে। 48% মানুষ এখন পর্যন্ত যে সার্ভেগুলো এসেছে এটি নিয়ে প্রচুর বিতর্ক থাকার পরেও বলা হচ্ছে যে আমরা এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি কাকে ভোট দেব। তার অর্থ হচ্ছে এরা যদি রাজনৈতিক দলের অনুসারী হতো তাহলে কিন্তু তারা একটা সিদ্ধান্ত নিয়ে নিত। এখন পর্যন্ত সিদ্ধান্ত যেহেতু নেয়নি, এর ভেতর থেকে আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ আপনার এই যে বৈঠক, এই যে আলোচনা, এই যে সমঝোতা ইত্যাদি ইত্যাদির বাইরে রয়েছে। সেকেন্ড জায়গাটা হচ্ছে আমাদের একটা ভুল অ্যাপ্রোচ। আমি যেটা বলবো এটার সাথে আপনি যদি একমত না হন তাহলে আপনি আমার শত্রু, আপনি সংস্কার মানেন না। তো এই যে এজেন্ডাগুলো আমি ঠিক করে বলছি যে এর সাথে একমত হতে হবে, এই এজেন্ডাগুলো তো আমি ঠিক করে দিচ্ছি, এটা তো আপনার কাছ থেকে আমি জানছি না, আপনার কাছ থেকে আমি জানছি না। সপ্তাহে রবিবার আর বৃহস্পতিবার ছুটি থাকবে, আপনাকে বললাম আপনি মতামতটা দেন। আপনি যদি মতামত না দেন তাহলে বলছি যে আপনি শত্রু, আপনি ছুটি 2 দিন ছুটি চান না। কিন্তু এটি তো প্রস্তাব তো আমি করছি, আপনি তো আর প্রস্তাব করছেন না। তার মানে হলো যে আমাদের মনের মধ্যে, প্রত্যেকের মধ্যে ওই যে ফ্যাসিবাদ বলি না, একটা ছোট্ট ফ্যাসিবাদ বসবাস করে। আমি যেটা বলবো এটা আপনাকে মানতে হবে। সেনাবাহিনী নিয়োগের ব্যাপারে এটি আমাদের জন্য খুবই দুঃখজনক এবং রক্তাক্ত একটা ঘটনা। আমার মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনে আমরা তখন কর্মী, 5 দলের সমাবেশ হচ্ছে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জিপিওর সামনে। কমরেড নির্মল সেন বক্তব্য দিচ্ছেন। এরশাদ তখন কিন্তু মানে রাজনৈতিক দলগুলোকে শুধু ভয় দেখাতেন, সেনাবাহিনীর ভয়। কোনো কিছু হলেই তিনি যেহেতু সেনাপ্রধান ভয় দেখাতেন। তো নির্মল সেন তার কাউন্টার বক্তব্য দিচ্ছেন, যে তার নিশ্চয়ই আপনি তার বক্তব্যের কথা মনে আছে, আলাদা একটা ধরন ছিল। তিনি বলছেন, এরশাদ সাহেব আমাদেরকে ভয় দেখাবেন না, আপনি ক্যান্টনমেন্টের ভয় দেখান। আমাদেরও ক্যান্টনমেন্ট আছে, আমাদের ক্যান্টনমেন্টের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমাদের ক্যান্টনমেন্টের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের ক্যান্টনমেন্টের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখন সেই যে গণতন্ত্রের যে ক্যান্টনমেন্ট, সেখানে ভোট হবে, সেখানে আপনাকে পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী ডেকে নিয়ে আসতে হচ্ছে। অর্থাৎ আপনি কি এগোলেন নাকি পিছিয়ে যাচ্ছেন? একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের যে আচরণের যে পরিবর্তনটা হওয়া উচিত ছিল, ভাই নিশ্চয়ই একমত হবেন, সেই ধরনের
সহনশীলতা, পরমত সহনশীলতা আমাদের মধ্যে কি এসেছে? অন্য মতের প্রতি শ্রদ্ধা আমাদের মধ্যে কি এসেছে? তাহলে আমি যেটা বলতে চাই যে একটা গণ অভ্যুত্থান মানেই হলো আপনার রাজনীতিতে, আপনার ব্যক্তিগত আচরণে, আপনার কৃষ্টিতে, আপনার রাজনৈতিক যে লিটারেচার সেই জায়গাগুলোতে যে ধরনের উদারতা থাকার দরকার ছিল সেই উদারতা কি আছে? এই যে বিএনপির হিসাবটা দিলেন, নিজেরা মারামারি করে মরেছে। এই বিএনপি এবং জামাতের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে একজন আরেকজনকে আক্রমণ করে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেলেন, আমি তার নিউজের নিচে দেখেছি অসংখ্য মন্তব্য, উনি যেন আর ফিরে না আসেন। কারা মন্তব্য করছে? যারা একসময় আজ থেকে 1 বছর আগে এই নেতৃত্বকে মেনে নিয়ে লড়াই করেছে একসাথে। তাহলে এই যে পরিবর্তনটা হলো না, এটিকে একটা কেবল নির্বাচনের ভেতর থেকে এই পরিবর্তনটা সম্ভব না। আমরা গত 1 বছর এই জায়গাগুলোতে যে অ্যাপ্রোচটা করা উচিত ছিল সে অ্যাপ্রোচটা আমরা করিনি। আমরা কেবলমাত্র রাজনীতির বিষয়, আপনি বাজারে যান, স্বল্প আয়ের মানুষ বাজার করতে পারে না, 100 টাকার নিচে কোনো সবজির দাম আপনি পাবেন না। 1 বছর আগে সরকার যদি কন্ট্রোল করতে পারলো, আজকে কেন পারছে না? কেন নজর দিচ্ছে না? কেন রাজনৈতিক দলগুলো কি কথা বলছে? আপনার পাশেই মেট্রো রেল, এই শহরটা মধ্যরাত পর্যন্ত জেগে থাকে। 30,000 কোটি টাকা খরচ করে আপনি মেট্রো রেলটা বানিয়েছেন, আপনার কেন 9টার সময়টি আপনার বন্ধ হয়ে যায়? আজকে 1 বছরে এই জায়গাটায় আপনার ইন্টারভেন্ট করার কি কোনো সুযোগ ছিল না? আপনি কি করেছেন? অর্থাৎ শুধু আপনি রাজনীতির উপরই কাঠামোর কতগুলো ইস্যুকে, শহরের মানুষের কতগুলো আলোচনাকে, স্টাডি সার্কেলের কতগুলো বিষয়কে আপনি অনবরত অ্যাড্রেস করার কারণে এই গণঅভ্যুত্থানের সাথে যে প্রান্তিক মানুষ অংশগ্রহণ করেছিল, কৃষক ছিল, শ্রমিক ছিল, শহরের মধ্যবিত্ত ছিল, তাদের স্টেকটাকে ক্রমশই সংকুচিত করেছেন। তাদের কোনো আলোচনা যদি আপনার এজেন্ডার মধ্যে না থাকে, আপনি যত বড়ই সংস্কারের এজেন্ডা নিয়ে আসেন না কেন, সেটি সাস্টেনেবল হবে না। জি শরীফ ভাই, আমরা শেষ করতে হবে। আমি গাজী ভাইকে দিয়ে শেষ খুব সংক্ষেপে আপনি বলবেন যে আসলে যে কথাগুলো বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো শুধু সংস্কার নিয়ে কথা বলছে, বাকি যে বিষয়গুলো আছে, বাজারে চড়া অবস্থা, বিশেষ করে তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকেও একটি কারা অধিদপ্তর থেকে বলা হচ্ছে জঙ্গি সহ বিভিন্ন মামলার 700 আসামি এখনও পলাতক রয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যার ঘটনা আমরা দেখছি। সেই বিষয়ে খুব সংক্ষেপে যদি একটু বলেন, আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণ কিভাবে সম্ভব? সবাই কি এই পরিস্থিতিটা তো হঠাৎ করে সৃষ্টি হয় নাই, এগুলো দীর্ঘদিনের আমাদের জঞ্জাল। আর সাধারণ মানুষের কথা চিন্তা করেই তো আমরা রাজনীতি করি। আমাদের রাজনীতিটা তো হলো মানুষের কল্যাণে, তাই না? এখন সাধারণ মানুষকে তাদের পাশে দাঁড়াতে হলে সেখানে রাজনৈতিক সংগঠনকে তাদের কর্মসূচি নিয়ে যেতে হবে। আমরা সেই কর্মসূচি নিয়ে আছি, কিন্তু আমরা রাজনীতি করি হলো একটা সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য। তো পরিবর্তনটা এখন যাদের হাতে ক্ষমতা থাকে, এই দায়িত্বটা কিন্তু যে বাজার কন্ট্রোল করা, শরীফ ভাই যেটা বলেছেন, 1 বছর আগে কন্ট্রোল ছিল, এগুলো তো যারা ক্ষমতায় থাকে তাদের কাজ। আমরা রাজনীতিবিদরা হয়তো বলতে পারবো, কিন্তু অ্যাকশন নিতে তো হবে যারা এখানে দায়িত্বশীল আছেন তাদের। আরেকটা বিষয় হলো, তিনি বিষয়গুলো চমৎকারভাবেই বলেছেন যে আসলে তো শুধু এই যে ঐক্যমত্য কমিশন যাদের নিয়ে আলোচনা করেছে এরাই তো শুধু স্টেক হোল্ডার না, বড় স্টেক হোল্ডার হলো সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ। এবং অভ্যুত্থানটায় কিন্তু দেখা গেল যে এখানে ছাত্ররা সামনে ছিল, আর যারা এখন বড় বড় কথা বলতেছে এরা কিন্তু অনেকে বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই, কিন্তু দেখা গেল এখানে মা তার সন্তানকে নিয়েও কিন্তু নেমেছে, সাধারণ মানুষ নেমেছে, সকলেই নেমেছে। এখন তারা তো একটা পরিবর্তন চেয়েছে রাষ্ট্রের, এবং সাধারণ মানুষ তারা আসলে এই জিজ্ঞাসার রাজনীতি এগুলো তো দেখতে চায় না। এবং কারা এগুলো এই দেশে মানে দীর্ঘদিন যাবৎ বিভক্ত করে রেখেছে মানুষকে, এবং আমাদের অগ্রগতির পথে কারা অন্তরায়, এটা কিন্তু মানুষ বুঝে গেছে। আজকে দেখেন, আপনি বললেন যে কি হইলো যে অনেক জঙ্গি, তারা কি 700 আসামি এখনো পলাতক আছে, কারা অধিদপ্তরে আজকে প্রেস ব্রিফিং ছিল, সেখানে বলেছেন আর কি। যে আচ্ছা, না এখানে তো কারাগার তো ওই 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত অরক্ষিত ছিল। এবং আরেকটা বিষয় হলো যে সেনাবাহিনীর একটা প্রসঙ্গ আপনি এনেছিলেন এর আগে, এখনও পর্যন্ত কিন্তু আমাদের জনগণের আস্থার একটা জায়গা হলো সেনাবাহিনী। আর 5 তারিখ সেনাবাহিনীর যে ভূমিকা, আমরা তো এটাকে বিপ্লব মানে কি বলে ছাত্র জনতা এবং সেনা বিপ্লব বলবো। কারণ হলো সেনাবাহিনী যদি পক্ষে অবস্থান না নিত
তাহলে কিন্তু এটা সফল হওয়ার কোনো রকম সম্ভাবনা ছিল না। অতএব আমরা মনে করি যে এখন আমাদের এই সেনাবাহিনীকে আমরা এখন গর্বের জায়গা মনে করি, এবং নির্বাচনে তারা যদি সঠিক ভূমিকা পালন না করে তাহলে এখনো পর্যন্ত আসলে পুলিশ বাহিনী যারা আছে এরা তো টাকায় বিক্রি হয়, এবং অতীতে আমরা দেখেছি। অতএব আমরা মনে করছি যে সেনাবাহিনী নির্বাচনে একটা রোল প্লে করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বর্তমান সব জায়গায় আমাদের আলোচনা ছিল সেটি ছাত্রদের যে না এখানে ছাত্র রাজনীতি এখানে সেনা পাহারায় হতে হবে ক্যাম্পাসগুলোতে, এটা আমরা মনে করি না। এটা তাহলে আসলে সরকার থাকে কোথায়? মানে সরকারের সব জায়গায় সেনাবাহিনীকে দিয়ে এগুলো করতে হবে, তাহলে তো এখানে ব্যবসায়ী সমিতি সব জায়গায়, তাহলে বোঝা গেল কোন জায়গায় চলে গেছে আমাদের অবস্থাটা, কেন অধপতন কোন জায়গায়। এখানে তো ইউনিভার্সিটির প্রশাসন তাদেরও তো একটা কন্ট্রোল থাকতে হবে, তারা কাদের দিয়ে করবে। ওভারঅল আমরা যেটা বলতে চাই, আমরা অতীতের যে 54 বছর রাজনীতি চলেছে এটা আমরা চাই না, সমঝোতা সমন্বয় রাজনীতি আমরা করতে চাই। এই জন্যই কিন্তু আমরা পিআরের কথা বলছি, তাদের গেলে সবাই অ্যাকোমোডেট হবে, সবাইকে নিয়ে আমরা দেশ গড়ে তুলতে চাই, এবং সবার কথা আমরা শুনবো। কারণ আমরা একটা দাবি তুললেই যদি বলা হয় তারা ষড়যন্ত্রকারী, তারা নির্বাচন চায় না, এটা তো হবে না। আমার দাবির বিপক্ষে আপনি লজিক্যালি এটা কি আপনি মোকাবেলা করেন। আমাকে আজকে এখানেই শেষ করতে হচ্ছে সময়ের স্বল্পতার কারণে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।